আমার ঠিক পেছনে থাকা ছবির বেশিরভাগ ক্যারেক্টারের সঙ্গেই আপনি পরিচিত। আপনি এরিক টেন হ্যাগকে চেনেন, যিনি ফুটবল পাঁচমিশালির নিয়মিত পয়েন্ট হয়ে গেছেন মোটামুটি ধারাবাহিকভাবে। আপনি লিভারপুলের কোচ আর্নে স্লট, রবার্ট লেভানডফস্কি, এদের সবাইকেই চেনেন। যাকে হয়তো একটু কম চেনেন তিনি ওমর মারমুশ, যিনি বায়ার্ন মিউনিখের বিপক্ষে জোড়া গোল করেছেন। অর্থাৎ এই সপ্তাহে আমরা যাদেরকে নিয়ে কথা বলবো, যা নিয়ে কথা হবে, তাদের সবারই কম বেশি একটা হিন্টস আপনাকে শুরুতেই দেওয়া হলো। যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 শুরু করব কোথা থেকে? চলুন শুরু করা যাক প্রিমিয়ার লিগ থেকে। প্রিমিয়ার লিগটাকে পুরোটাকে একসাথে আনতে গেলে আপনাকে আবার কয়েকটা পয়েন্টে ভাগ করতে হবে, মানে পয়েন্টের ভিতরে সাব পয়েন্ট। প্রিমিয়ার লিগের আজকের পয়েন্ট হচ্ছে দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলি। খুব নিয়মিতভাবেই এটা আমরা ব্যবহার করি, কিন্তু দ্য গুডকে, দ্য ব্যাডকে আর দ্য আগলিকে এই তিনটা ছবি দেখলে আপনার কাছে মোটামুটি স্পষ্ট হয়ে যাওয়ার কথা। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান এখন লিভারপুলের, এবং আর্নে স্লটের দল তারা প্রত্যাশাকেও সম্ভবত ছাড়িয়ে যাচ্ছে। লিভারপুল এই সপ্তাহে ক্রিস্টাল প্যালেসকে 1-0 গোলে হারিয়েছে। হয়তো সেকেন্ড হাফে তারা ম্যাচটা কিল করতে পারে নাই, ম্যাচটা কিল করতে আগেই পারতো, হয়তো ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল, হয়তো একটা পেনাল্টি নিয়ে প্রশ্ন থাকতে পারে ক্রিস্টাল প্যালেসের। কিন্তু এই জায়গায় আর্নে স্লটের কাছ থেকে কেউ ক্রেডিটটা ছিনিয়ে নিয়ে যেতে পারবেন না যে লিভারপুলের কোচ হিসেবে প্রথম 10 ম্যাচে 9টাতে জেতার একটা অনন্য কীর্তি তিনি গড়ে ফেলেছেন। ডাচ কোচ প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে এসেছেন এবং এসেই তিনি দেখাচ্ছেন তার পক্ষে আসলে অনেক কিছু করা সম্ভব। এখন কথা হচ্ছে, এই যে প্রিমিয়ার লিগের সবার ওপরে লিভারপুলকে আপনি দেখতে পাচ্ছেন, এটা লিভারপুল সাস্টেইন করতে পারবে কি না? কারণ এরপরেই আসল ম্যাচ আর্নে স্লটের শুরু হয়ে যাবে, আসল পরীক্ষা। চেলসির বিপক্ষে ইন্টারন্যাশনাল ব্রেকের পর তাদের প্রথম ম্যাচ হোমে, এরপরে আরবি লাইপজিগের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আওয়ে, আর্সেনালের সঙ্গে আওয়ে ম্যাচ। অর্থাৎ সিরিজ অফ ম্যাচেস, একটা কঠিন পরীক্ষার ভেতর দিয়ে আর্নে স্লটের দলকে যেতে হবে। এবং স্লটকে যতবারই জিজ্ঞাসা করা হচ্ছে আপনার দল প্রিমিয়ার লিগের টাইটেলের জন্য এবার ফেভারিট কিনা, অন্তত পক্ষে এই 10টা ম্যাচের হিসেবে, কিন্তু তিনি ততবারই বলছেন যে এখনও তারা বড় কোনো দলের সঙ্গে খেলেন নাই। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তারা অবশ্য খেলেছেন, কিন্তু সেটা অবশ্য আলাদা, একপাশে সরিয়ে রাখতে হচ্ছে। অর্থাৎ আর্নে স্লটের আসল দৌড় কতখানি, লিভারপুলের দৌড় কতখানি, এটা আমরা বুঝতে পারবো এই ইন্টারন্যাশনাল ব্রেক শেষ হলে। এরপর যখন লিভারপুল এই 3টা ম্যাচ খেলবে, এরপরে এই ছিল আমাদের দ্য গুড। এখন কথা হচ্ছে দ্য ব্যাডে আপনি যদি পেপ গার্দিওলাকে রাখতে চান, এটা একটু বাড়াবাড়ি হয়ে যায়। আমরা পেপ গার্দিওলাকে এত বেশি দ্য ব্যাডে রাখতে চাই না, আমরা তাকে হাফ গুড এরকম একটা জায়গায় যদি রাখি। পেপ গার্দিওলার দল এই সপ্তাহে ফুলহ্যামের সঙ্গে যে ম্যাচটা জিতেছে 3-1 গোলে, সেটা হয়তো অনেকেই বলবেন একটু ভালো যুদ্ধ করে ম্যানচেস্টার সিটিকে জিততে হয়েছে। সিটি ইনফ্যাক্ট নিজেদের ঘরের মাঠে পিছিয়ে পড়েছিল, এরপরে মাতেও কোভাচিচ 2 গোল করলেন এবং শেষে গিয়ে জেরেমি ডোকু জয়টাকে নিশ্চিত করেছেন। কিন্তু আসলে এই জায়গায় যাকে আপনি দেখতে পাচ্ছেন, আদামা ট্রাওরে, তিনি যে সুযোগগুলো পুরো ম্যাচ জুড়ে পেয়েছেন, তার কোনোটা যদি তিনি কাজে লাগাতে পারতেন, তাহলে তো ম্যান সিটির জন্য 3টা পয়েন্ট পাওয়া এত সহজ হতো না। ইনফ্যাক্ট ম্যান সিটি হয়তো 3টা পয়েন্ট পেতই না। সিটির পারফরমেন্স আহামরি কোনো ভালো ছিল না। এই ট্রাওরেকে আটকানোর জন্য হিমশিম খেয়েছেন রীতিমতো কাইল ওয়াকার পর্যন্ত, যাকে ধরা হয় প্রিমিয়ার লিগের বা ফুটবলেরই সবচেয়ে ফাস্টেস্ট ফুটবলারদের ভেতরে একজন। তার গতি এতখানি, তাকেই টপকে গেছেন আদামা ট্রাওরে। ম্যাচ শেষে পেপ গার্দিওলা যখন মাঠে ঢুকলেন শেষ বাঁশি বাজার পরে, সবার আগে তিনি এই ট্রাওরেকে ডেকে এনেছেন। ডেকে নিয়ে তার সঙ্গে সম্ভবত ফিনিশিং নিয়ে কোনো একটা কথাবার্তা তিনি চালিয়ে যাচ্ছেন, কারণ তিনিও বুঝতে পারছেন তার দলের কানের পাশ দিয়ে গুলি গেছে। আদামা ট্রাওরে ফিনিশ করতে পারেন নাই যে কাজটা তিনি বছর 4-5 আগে একবার করতে পেরেছিলেন। এই সিটির মাঠেই তিনি গোল করেছিলেন, কিন্তু এইবার সেই কাজের পুনরাবৃত্তি করতে পারেন নাই। এই পয়েন্টটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই যে আদামা ট্রাওরে, তাকে যেখানে খেলানো হয়েছিল, ফুলহ্যাম যেখান থেকে খেলেছিল আদামা ট্রাওরে, সেই জায়গায় তাকে আটকানোর দায়িত্ব পড়েছিল রিকো লুইসের ওপরে। এবং রিকো লুইস রাইট ব্যাক পজিশনে স্টার্ট করেছিলেন ম্যাচটা, কিন্তু তারপরে আমরা দেখলাম যে কোভাচিচের সঙ্গে তিনি মিডফিল্ডে চলে আসছেন। অর্থাৎ রদ্রির ফেলে যাওয়া জায়গাটাতে আমরা রিকো লুইসকে অপারেট করার চেষ্টা করতে দেখছিলাম, যেটা হয়তো পেপ গার্দিওলার নতুন একটা প্রক্রিয়া বলতে পারেন রদ্রিকে রিপ্লেস করার জন্য। এবং সেটা যে সফল হচ্ছিল না, সেটা পরে গিয়ে বোঝা গেছে যখন কাইল ওয়াকারকে নামানো হয়েছিল। কাইল ওয়াকারকে বদলি হিসেবে নামানোর পরে অবশ্য তাকে রাইট ব্যাক পজিশনে দেওয়া হয় নাই, সেন্টার ব্যাকে নামানো হয়েছিল, যাতে করে হয়তো আদামা ট্রাওরের সঙ্গে একটা লড়াই জমেইয়ে তোলা গেছিল, কিন্তু আদামা ট্রাওরের গতি সেখানে আটকানো যায় নাই। সিটির কপালে দুঃখ থাকতে পারে যদি পেপ গার্দিওলা খুব দ্রুতই ওই রদ্রির ফেলে যাওয়া জায়গাটায় নতুন কোনো
প্রক্রিয়া বা কৌশল অবলম্বন করে সফল না হতে পারেন, যার ছিটেফোঁটা আমার কাছে মনে হয় ফুলহ্যাম ম্যাচে দেখা গেছে। যাই হোক, দ্য গুড গেছে, দ্য হাফ গুড বা হাফ ব্যাড গেছে, দ্য ব্যাড দ্য আগলি দুইটাই একজন এরিক টেন হ্যাগ। আর কোনো উপায় নাই, মানে সপ্তাহের পর সপ্তাহ আমাদেরকে এই কথাই বলে যেতে হচ্ছে। হ্যাঁ, অ্যাস্টন ভিলার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড গোল শূন্য ড্র করেছে। ম্যাচের আগে যদি ইউনাইটেড সমর্থকদের আপনি জিজ্ঞাসা করতেন যে আপনি একটা অ্যাস্টন ভিলায় গিয়ে গোল শূন্য ড্র নিলে খুশি হবেন কিনা, তারা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে বলতো হ্যাঁ খুশি হব, কারণ এই দলটাই তো বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিল কিছুদিন আগে ঠিক এই মাঠেই। সেখানে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের গোল শূন্য ড্র করে আসতে পারা একটু হলে এরিক টেন হ্যাগের চাকরিটা হয়তো আর কিছুদিন টিকিয়েছে। কিন্তু কথা হচ্ছে এর স্থায়িত্ব আসলে কতদিন থাকবে। ম্যানচেস্টার ইউনাইটেড এখনো পর্যন্ত প্রিমিয়ার লিগে মাত্র 5টা গোল করেছে এবং এই সব জায়গা থেকে তারা 5টা গোল করতে পেরেছে, যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একদমই যথেষ্ট নয়। ম্যাচ শেষে এরিক টেন হ্যাগকে জিজ্ঞাসা করা হয়েছিল এটা নিয়ে, তিনি বলছেন যে দেখুন, আমার দল গোল করতে পারছে না, এটা একটা দুশ্চিন্তার কারণ, কিন্তু আমার দল 4টা ক্লিনশিট রাখতে পেরেছে। প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ক্লিনশিট তার দলের। কথা হচ্ছে এটা দিয়ে আপনি আসলে কতদিন চলতে পারবেন? এই বাজে তুলনা একের পর এক দিয়ে এরিক টেন হ্যাগ বরং আরও বেশি সমালোচিতই হচ্ছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা কতখানি খারাপ সেটা বোঝার জন্য আপনাকে দেখতে হবে এই জনি এভান্সকে। জনি এভান্স এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। জনি এভান্সের বয়স 36, তার ক্যারিয়ারটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। গত বছর তাকে ম্যানচেস্টার ইউনাইটেড আরও একবার দলে ভিড়িয়েছিল এবং জনি এভান্স এমন সময়ের প্লেয়ার যখন ম্যানচেস্টার ইউনাইটেড সবশেষ প্রিমিয়ার লিগটা জিতেছিল 2012-13 মৌসুমে, সে সময় তিনি ইউনাইটেডে ছিলেন এবং ইউনাইটেডের স্বর্ণালী যে সময়টা বলা হয়, সবশেষ স্বর্ণালী সময় স্যার অ্যালেক্স ফার্গুসনের আন্ডারে, সেই দলে তিনি মোটামুটি নিয়মিত খেলতেন। সেই জনি এভান্সকে নিয়ে এসে এতদিন পরে একটা ম্যান অফ দ্য ম্যাচ তাকে পেতে হচ্ছে এবং যেটা এক্স ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলার দিমিতার বারবাতোভের কাছে লজ্জাজনক। মাঠে যারা ছিল সবার লজ্জা হওয়া উচিত। জনি এভান্স বয়স 36, ক্রেডিট তার, সে হয়েছে ম্যান অফ দ্য ম্যাচ। দিমিতার বারবাতোভ যা বলছেন তাতে আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থাটা খুব ভালো মতোই বুঝতে পারছেন। এই বারবাতোভ জনি এভান্স একসঙ্গে খেলেছেন এবং তিনি বলছেন যে দেখেন, এই বয়সে এসে কাউকে যদি ম্যান অফ দ্য ম্যাচ হতে হয়, সেন্টার ব্যাক পেয়ারে তো এরিক টেন হ্যাগ পরিবর্তন হয়েছেন, লিসান্দ্রো মার্তিনেজ এবং তিনি মাথিয়াস ডি লিক্টকে বসিয়ে সেখানে নামালেন হ্যারি ম্যাগুয়ার এবং জনি এভান্সকে। ম্যাগুয়ারকে পরে অবশ্য ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হলো, সেই জায়গায় পরে নেমেছিলেন ডি লিক্ট এবং জনি এভান্স পরে হয়ে গেছেন ম্যান অফ দ্য ম্যাচ। ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা আসলেই খুব খারাপ। দ্য আগলি ওই একজনেরই হওয়া সম্ভব, এরিক টেন হ্যাগ। পয়েন্ট নাম্বার 2, বার্সেলোনাতে যাওয়া দরকার হারিকেন লেভানডফস্কি। আমি বলছি না, এটা হেডলাইন করেছে দিয়ারিও স্পোর্ট এবং প্রায় একই রকম কাছাকাছি হেডলাইন করেছে মুন্দো দেপোর্তিভো। তারা রবার্ট লেভানডফস্কির হ্যাটট্রিকটাকেই সবার আগে এগিয়ে রাখছে। মাত্র 32 মিনিটে রবার্ট লেভানডফস্কি হ্যাটট্রিক করেছেন আলাভেসের বিপক্ষে। আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড কি, সবার আগে কি রবার্ট লেভানডফস্কি? না, লেভানডফস্কি সেখানে 4 নম্বরে। তারও উপরে আছেন লিওনেল মেসি, আছেন স্যামুয়েল এতো, তাদের মতো ফুটবলাররা। তবে রবার্ট লেভানডফস্কি 32 মিনিটে হ্যাটট্রিক করে আমাদেরকে আরেকবার জানিয়েছেন এই বয়সেও তিনি আসলে কতখানি ক্ষুরধার স্ট্রাইকার হিসেবে, যে লেভানডফস্কিকে আমরা আগের মৌসুমে হয়তো দেখতে পাই না। এবং লেভানডফস্কি একের পর এক গোল করে যাচ্ছেন। ইউরোপে এই মুহূর্তে টপ 5 লিগে টপ স্কোরার রবার্ট লেভানডফস্কি। সব মিলিয়ে যে ম্যাচগুলো তিনি খেলেছেন তার ভেতরে 12টা গোল, চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা মিলিয়ে এখনো পর্যন্ত 9 ম্যাচেই 10টা গোল হয়ে গেছে রবার্ট লেভানডফস্কির। গেলবার এই ডাবল ফিগারে যেতে লেভানডফস্কিকে 24 ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল। অর্থাৎ হান্সি ফ্লিকের অধীনে আমরা দেখতে পাচ্ছি সেই বায়ার্ন মিউনিখের লেভানডফস্কিকে যাকে ধরা হচ্ছিল তিনি ফুরিয়ে গেছেন। তিনি এই সিজনটা এমনভাবেই স্টার্ট করেছেন যে এর্লিং হল্যান্ডের মতো ফুটবলার তার পেছনে পড়ে যাচ্ছেন। লেভানডফস্কির এই খেলার পেছনে অনেক কিছু রয়েছে, হান্সি ফ্লিকের একটা বড় ক্রেডিট রয়েছে। বার্সেলোনার এই আলাভেসের সঙ্গে ম্যাচে হয়তো হ্যাটট্রিকটাকে, লেভানডফস্কির হ্যাটট্রিকটাকে অনেকে এগিয়ে রাখবেন, কিন্তু এই ম্যাচের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে বার্সেলোনার অফসাইড ট্র্যাপ। আলাভেস বেশ কয়েকবার তারা বার্সেলোনার হাইলাইন ডিফেন্স ফাঁকি দিয়ে ভেবেছিল তারা গোলও হয়তো করে ফেলেছে, একটা ক্ষেত্রে এরকম ঘটেছিল, কিন্তু পরে গিয়ে দেখা গেল অফসাইডের ফাঁদটা বার্সেলোনা খুব সাকসেসফুলি করতে পেরেছে। এখনো পর্যন্ত ইউরোপের টপ 5 লিগে 62টা অফসাইড ট্র্যাপ সাকসেসফুলি ডিফেন্ড করেছে বার্সেলোনা। 2 নম্বর দলটা ইউরোপের টপ 5 লিগে যারা, তারা ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন, স্ট্রেইট ডাবল বার্সেলোনার। অর্থাৎ হান্সি ফ্লিকের যে ডিফেন্সিভ হাইলাইন
সেটা এখনো পর্যন্ত কতখানি সাকসেসফুল অন্ততপক্ষে লা লিগায় তার একটা নিদর্শন হচ্ছে এই স্ট্যাটটা। এখন এই যে ইনিগো মার্তিনেজ, যিনি যাকে আরও একজন যাকে ধরা হচ্ছিল বাতিল, কিন্তু তিনি বাতিল না, তিনি ওই হাইলাইন ডিফেন্ডিংয়ে মোটামুটি নেতৃত্ব দেওয়ার কাজটা করছেন, এটাই হান্সি ফ্লিকের ক্রেডিট। তবে এই হাইলাইন ডিফেন্ডিং অনেক সময় বিপজ্জনক হতে পারে, স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে, কিন্তু লা লিগায় এই হাইলাইন ডিফেন্ডিংটা অথবা হাই ডিফেন্সিভ লাইনটা বার্সেলোনাকে দারুণভাবে সাহায্য করছে। এবং আলাভেজের সঙ্গে ম্যাচে বার্সেলোনা যে পরিষ্কার 3-0 গোলের জয়, এটা হয়তো এত সহজ নাও হতে পারতো যদি বার্সেলোনা এই কাজটা সাকসেসফুলি না করতে পারতো। লা লিগার পয়েন্ট টেবিলটা এক নজরে দেখে নেওয়া গেলে সবার ওপরে বার্সেলোনা, 2 নম্বর জায়গাটায় রিয়াল মাদ্রিদ আছে, যারা 2-0 গোলে ভিয়ারিয়ালকে এই সপ্তাহে হারালো। আতলেতিকো মাদ্রিদ তারা আরও একবার ড্র করেছে, এই কারণেই রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধানটা আরও একবার জায়গা মতো ফিরে গেছে। পয়েন্ট নাম্বার 3-তে চলে যাই, যাকে চিনিয়ে দেওয়ার কথা শুরুতে বলেছিলাম তাকেই চিনিয়ে দিতে চাই, তবে এই পয়েন্টটা একটু বলা দরকার। ইজিপশিয়ান ফারাওয়ে কাত হয়েছেন ইংলিশ কিং। কেন? বায়ার্ন মিউনিখের ম্যাচ ছিল এই সপ্তাহে আইনট্রাক ফ্রাঙ্কফুর্টের মাঠে, এবং সেই ম্যাচের অন্যতম হেডলাইন ছিল এক পাশে হ্যারি কেইন, অন্য পাশে ওমার মারমুশ। এবং সেই ম্যাচে শেষ পর্যন্ত হ্যারি কেইনকে টপকেই গেছেন ওমার মারমুশ। যদিও ম্যাচের যে ফল সেটা অবশ্য 3-3, তবে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বুন্দেসলিগায় টপ স্কোরার কে, আপনি হয়তো চট করে বলবেন হ্যারি কেইন। ঘটনা আসলে তা না, সবার ওপরের নামটা ওমার মারমুশের। তিনি 2টো গোল করেছেন বায়ার্ন মিউনিখের বিপক্ষে, 2 গোল 1 অ্যাসিস্ট। যে 3-3 গোলে ড্র হয়েছে আইনট্রাক ফ্রাঙ্কফুর্ট এবং বায়ার্ন মিউনিখের ম্যাচ, তার 3টা গোলেই সরাসরি অবদান আছে এই ইজিপশিয়ান স্ট্রাইকারের। এবং মোহামেদ সালাহ যেমন পরিচিত একটা নাম, মিশরে এখন ওমার মারমুশ বেশ পরিচিত নাম, জার্মানিতেও তাই। এই সিজনটা তিনি যেভাবে স্টার্ট করেছেন সেটা আপনাকে তাকে চিনতে আরও বেশি সাহায্য করবে। তিনি বায়ার্ন মিউনিখের সঙ্গে তার এই স্ট্যাট, এই ছাড়া মনশেনগ্লাডবাখ বলেন, ভলসবার্গ বলেন, হোফেনহাইম, ডর্টমুন্ড, এখনো পর্যন্ত এই সিজনে তার 8টা গোল, 4টা অ্যাসিস্ট। এবং বুন্দেসলিগায় যদি আপনি হিসাব করেন, বুন্দেসলিগায় এই যে কটা ম্যাচ হয়েছে এই কটা ম্যাচের হিসেবে এতগুলো গোলে অবদান এর আগে 2020-21 মৌসুমে রবার্ট লেভানডফস্কির ছিল বেশি। তিনি 13টা তার গোল আর অ্যাসিস্ট মিলিয়ে অবদান ছিল। সেই জায়গাটা এখন টার্গেট করেছেন ইজিপশিয়ান নতুন কিং। দেখা যাক তিনি আসলে শেষ পর্যন্ত মোহামেদ সালাহ হয়ে উঠতে পারেন কিনা। তবে ওমার মারমুশকে চিনে রাখাটাই আমাদের জন্য ভালো। এই সপ্তাহে বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলে বড় কোনো পরিবর্তন আসে নাই, তবে বায়ার্ন মিউনিখ এবং লেভারকুজেন শিরোপা প্রত্যাশী 2 দলই পয়েন্ট খুইয়েছে ড্র করে। লাইপজিগ জিতে তাই 2 নম্বর জায়গাটা ভালো মতোই বাগিয়ে নিয়েছে। এবার চলুন পয়েন্ট নাম্বার 4, ডেভিড দে ঠেকাইয়া। অনেক দিন পর এই নামটা নেওয়ার সুযোগ আমাদের হয়েছে, এবং তার নামের সঙ্গে মিলিয়ে বাংলায় যেটা খুব প্রচলন ছিল বাংলাদেশি ফুটবল সমর্থকদের ভেতরে, যে ডেভিড ডি হিয়া, ডেভিড দে ঠেকাইয়া, ঠিক সেই কাজটাই ডেভিড ডি হিয়া করেছেন ফিওরেন্তিনার ম্যাচে। আপনি জানেন তো, তাই না, যে ফিওরেন্তিনায় ডেভিড ডি হিয়া এখন খেলছেন। এইসি মিলানের সঙ্গে ফিওরেন্তিনার ম্যাচ ছিল, যে ম্যাচে শুরুতে ফিওরেন্তিনা একটা পেনাল্টি পেয়েছিল, কিন্তু এইসি মিলান গোলকিপার মাইক ম্যানিও সেটা ঠেকিয়ে দিয়েছিলেন। ফিওরেন্তিনা এরপরে ম্যাচে লিড নিলেও থিও হার্নান্দেজ যখন পেনাল্টি কিকটা নিতে যান এইসি মিলানের হয়ে, তখন ডেভিড ডি হিয়া সেই পেনাল্টি কিকটা ঠেকিয়ে দিয়েছেন। এবং এরপরে সেকেন্ড হাফে আরও একবার তিনি পেনাল্টি ঠেকিয়েছেন। ট্যামি আব্রাহামের পেনাল্টিটা তিনি ঠেকিয়েছেন ডান দিকে ঝাঁপিয়ে পড়ে। প্রথমটা ছিল বাঁ দিকে, পরেরটা ডান দিকে। এই ডি হিয়া মাঝখানে এক সিজন কোনোরকম কোনো ক্লাবের সঙ্গে ছিলেন না, একা একা অনুশীলন করেছেন, নিজের ফিটনেস ধরে রাখার চেষ্টা করেছেন, এবং তারপর এই মৌসুম যখন শুরু হলো তখন ফিওরেন্তিনার সঙ্গে তার চুক্তি সম্পন্ন হয়েছে। সেই ডেভিড ডি হিয়া নায়ক বনে গেছেন এইসি মিলানের বিপক্ষে ফিওরেন্তিনার 2-1 গোলের মোটামুটিভাবে ঐতিহাসিক জয়। কারণ এইসি মিলানের সঙ্গে এই জয় লা ভিওলাদের জন্য একটা বড় স্টেটমেন্ট পারফরমেন্স ছিল, যে ম্যাচে 2টো পেনাল্টি ঠেকিয়ে নায়ক একজনই, ডেভিড দে হিয়া। কিন্তু এইখানে আবার একটু দুটো কথা বলা দরকার। থিও হার্নান্দেজ যিনি পেনাল্টি মিস করেছেন প্রথমটা, পরেরটা ট্যামি আব্রাহাম মিস করেছেন। ম্যাচ শেষে এইসি মিলান কোচ পাওলো ফনসেকা আমাদেরকে বলছেন যে তার পেনাল্টি টেকার হচ্ছেন পুলিসিক, তাকে বাদ দিয়ে কেন ওই দুজন পেনাল্টি কিক নিতে গেছেন সেটা তিনি জানেন না। এরপরে তিনি এই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চান না। তার মানে বোঝা যাচ্ছে যে ডেভিড ডি হিয়ার একার কৃতিত্ব না, যিনি রেগুলার পেনাল্টি কিক টেকার তাকেই নাকি পেনাল্টি নিতে দেওয়া হয় নাই।
যাই হোক, সেরিয়ার পয়েন্ট টেবিলে সবার উপরে নামটা এখনো নাপোলি আছে এবং গোল ডিফারেন্সের হিসাব করলে তারা বেশ সুপেরিয়র অবস্থানে এই মুহূর্তে রয়েছে। ইন্টার মিলানো এই সপ্তাহে জিতেছে, তারা 2 পয়েন্ট পেছনে আছে নাপোলির চেয়ে। ইউভেন্টাস পয়েন্ট খুইয়ে 3 নম্বর জায়গাটাতেই আছে, তবে লাৎসিও তাদের প্রায় ধরে ফেলেছে। পয়েন্ট নাম্বার 4 থেকে পয়েন্ট নাম্বার 5-এ যাওয়া যাক চোটের মিছিলে। একটু আলাদা, কিন্তু ইন্টারন্যাশনাল ব্রেক এখন শুরু হচ্ছে। ক্লাব ফুটবলের ব্যস্ততা আপাতত আগামী 2 সপ্তাহের জন্য নাই। ফুটবলাররা সবাই নিজ নিজ দেশে ফিরে যাচ্ছেন, যারা ইন্টারন্যাশনাল ফুটবলার, এবং তারা গিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন। কিন্তু তার আগেই চোটের মিছিল আরও বেশি লম্বা হচ্ছে। এই সপ্তাহে চোটে পড়লেন কে? ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ম্যাচে 79 মিনিটে তিনি কাঁধের ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন। পরে গিয়ে জানা গেল সার্ভাইকাল স্পাইনের ইনজুরি তার এটা। দানি কারভাহাল স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন ওই রিয়াল মাদ্রিদের ম্যাচে, ভিয়ারিয়ালের সঙ্গে, যেখানে তারা 2-0 গোলে জিতেছে। সেই ম্যাচে দানি কারভাহালের ইনজুরি এত বেশি গুরুতর যে এই সিজনে এই 32 বছর বয়সী ফুটবলারের আর মাঠে নামা হবে না, এটুকু নিশ্চিত। এর আগে অ্যালিসন বেকার লিভারপুল ক্রিস্টাল প্যালেসের ম্যাচে ঠিক 79 মিনিটে তিনি ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। ভিনিসিয়াস জুনিয়র 79 মিনিটে মাঠ ছেড়েছিলেন, অ্যালিসন বেকার ঠিক 79 মিনিটেই মাঠ ছেড়েছিলেন। এই দুজনকে ব্রাজিল এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে পাবে না। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থা কি সেটা তো আপনি জানেন। এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের মতো ফুটবলার না থাকা ব্রাজিলের জন্য আসলে কত বড় ব্লো। আপনি এইভাবে হিসাব করেন, ভিনিসিয়াস যে গোলটা ভিয়ারিয়ালের সঙ্গে করলেন, ওয়ান্ডার স্ট্রাইক, তাই না? এবং আমাদেরকে সেই গোলটা বলে গেল যে কেন তিনি ব্যালন ডি'অরের অন্যতম বড় দাবিদার। সেই ভিনিসিয়াসকে ব্রাজিল এখন পাচ্ছে না ইনজুরির কারণে। এখন ফুটবলার যে বিষয়টা নিয়ে খুব বেশি সরব, যে একের পর এক ম্যাচ, এত বেশি ব্যস্ততা তাদেরকে ইনজুরির হুমকির মুখে বারবার ফেলছে এবং সেগুলো সত্যি হয়ে আমাদের সামনে, চোখের সামনে ধরাও দিচ্ছে। দেখুন, এই যে অ্যালিসন বেকারেরও ব্রাজিল দলে খেলা হবে না, তিনিও যাবেন না। তবে কিলিয়ান এমবাপেকে নিয়ে আবার আরেকভাবে নাটক জমেছে ইন্টারন্যাশনাল ফুটবল এবং ক্লাব ফুটবলে। এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে ভিয়ারিয়ালের সঙ্গে ম্যাচে স্টার্ট করেছেন। এর আগে তিনি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাতেও বদলি হিসেবে নেমেছিলেন। অথচ তার পরদিন, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পরদিন, যখন ফ্রান্স তাদের স্কোয়াড ঘোষণা করেছে দিদিয়ের দেশও ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য, সেখানে রাখা হয়নি কিলিয়ান এমবাপেকে এবং সেটা এখন প্রবল পরিমাণ সমালোচনার সৃষ্টি করেছে ফ্রান্সে। আপনি যদি আপনার ক্লাবের হয়ে খেলেন তাহলে আপনি ইন্টারন্যাশনাল ম্যাচ কেন খেলবেন না? প্রশ্ন হচ্ছে এটাই। এবং এটা নিয়ে অনেকে দেশের প্রতি তার মমত্ববোধ আছে কি নাই এই সমীকরণে চলে যাচ্ছেন। ফুটবলাররা চাপে পড়ছেন, যে কারণে কিলিয়ান এমবাপেকে দেশও দলে রাখেন নাই, তার কারণ হচ্ছে তাকে তিনি বিশ্রাম দিতে চান। তিনি চান পুরোপুরি ফিট হয়ে যেন কিলিয়ান এমবাপে ক্লাবের হয়ে এবং পরবর্তীতে ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারেন। কেভিন ডি ব্রুইনার জন্য প্রায় একই রকম কথা প্রযোজ্য। ডি ব্রুইনাও ইনজুর্ড, কিন্তু তিনি এই মুহূর্তে বেলজিয়াম দলে খেলছেন না এবং অক্টোবর এবং নভেম্বর মাসে তিনি ইন্টারন্যাশনাল কোনো ম্যাচে অংশ নেবেন না বলে বেলজিয়াম কোচ টেডেস্কোর কাছ থেকে ছুটি চেয়ে নিয়েছেন। এরকম ঘটনা সচরাচর আপনি ফুটবলে খুব বেশি দেখবেন না। ইনফ্যাক্ট ইনজুরির যা অবস্থা, তাতে ব্রাজিলের ব্রেমার, আর্জেন্টিনার নিকো গঞ্জালেজ অনেকেই এই 11 সপ্তাহে ছিটকে গেছেন। ফুটবলাররা যে আশঙ্কা করছিলেন সেটা বোধহয় ধীরে ধীরে আরও বেশি সত্যি হচ্ছে এবং আমাদের চোখের সামনেও সেই প্রমাণগুলো আছে। এই সপ্তাহে যা যা দেখেছি আমি, তার ভেতরে আমার কাছে মনে হয়েছে এটাই সেরা 5 পিক। অনেক কিছু নিয়ে কথা বলার সুযোগ হয়তো ছিল, আপনি নিশ্চয়ই সেগুলো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.